পড়ছিলাম মেজর শিকদার, কলমে ঈশিতা ঈশা, পর্ব সংখ্যা ৯ এর বর্ধিত অংশ। নীরবতা ধীরে ধীরে ঘন হয়ে ওঠে, পুরো কক্ষটাকে ঘিরে ফেলেছে। টিনা প্রথমে চোখ সরাতে চায়, পারে না। রৌনকের দৃষ্টি স্থির, তবে অদ্ভুতভাবে সংযত। লোকটা নিজেকে শক্ত করে ধরে রেখেছে। রৌনক তোয়ালেটা হাতে নিয়েই দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, তারপর খুব ধীরে বলে, ঠান্ডা লাগছে তোমার, মাথা মুছে নাও। টিনা মৃদু মাথা নাড়ে, তেমন লাগছে না। চোখ সরিয়ে ফেলে সে। রৌনকের দৃষ্টি তার দিকে বদ্ধ। সে খেয়াল করে তৃণার কাঁধ মৃদু কেঁপে ওঠে, ভেজা চুল গলা ছুঁয়ে পিঠে লেপ্টে আছে। রৌনক আর কিছু বলে না, তবে দৃষ্টি সরিয়ে ফেলে। তোয়ালেটা তুলে খুব ধীরে তার হাতে দেয়। মাথা মুছে ফ্রেশ হয়ে নাও। তৃণা তোয়ালেটা নিয়ে বাথরুমে ঢুকে যায়। কিছু একটা ভেবে রৌনকও রুম লক করে বেরিয়ে যায়। বাথরুম থেকে বেরিয়ে তৃণা তাকে রুমে না দেখতে পেয়ে চিন্তিত হয়। চেয়ারের উপর রাখা হ্যান্ডব্যাগ থেকে নিজের ফোনটা বের করে। ফোনে মাহির 3টা মিসড কল, সাইলেন্ট থাকায় রিসিভ করতে পারেনি। ভেজা তোয়ালেটা চেয়ারে মেলে দিয়ে ফ্যান ছেড়ে বিছানায় বসে। সাথে পোশাক না থাকায় অর্ধভেজা অবস্থায় থাকতে হবে তাকে। মাহিকে কল লাগিয়ে ফোন কানের কাছে ধরে রাখে। দুবার রিং বাজতেই রিসিভ হয়। টিনা কিছু বলার পূর্বেই মাহি প্রশ্ন করে, তোরা বাসায় ফিরবি না? তোরা শব্দটা কর্ণচর হতেই তৃণার কপালে ভাঁজ পড়ে। স্বাভাবিক গলায় তৃণা উত্তর দেয়, আজকে মনে হয় ফেরা হবে না। মাহি কয়েক সেকেন্ড চুপ থাকে, তারপর স্বরটা একটু বদলে যায়। ভর করে চিন্তা, মানে কোথায় আছিস তুই? তৃণা জানালার দিকে তাকায়। কাজ বেয়ে নামা জলের রেখা ঝাপসা করে দিয়েছে বাইরের সব কিছু। সাভারে একটা রিসোর্টে বৃষ্টি খুব। ওপাশে হালকা নিঃশ্বাসের শব্দ শোনা যায়। তুই একা না, তাই না? তৃণার আঙুল চাদরের কিনারা মুঠো করে ধরে। মাহির প্রশ্নগুলো ঘুরে ফিরে একদিকেই। তবে কি রৌনকের ফেরার বিষয়টা সে জানে? না। শ্বাস ফেলে মাহি বলে, তাহলে রিল্যাক্সে আয়, মমকে আমি বুঝিয়ে বলবো বিষয়টা। তৃণা আরেক দফা চমকায়। মেয়েটা জিজ্ঞেসও করলো না সে কার সাথে আছে। মনের সন্দেহ দূর করতে তৃণা প্রশ্ন করে বসে, আমি কার সাথে আছি জিজ্ঞেস করলি না? সাথে সাথে জবাব এলো, জিজ্ঞেস করার কি আছে, আছিস তো ভাইয়ার সাথেই। এবার তৃণা নড়ে চড়ে বসে। উনি আসবেন তুই জানতিস? হঠাৎ এভাবে এলো কেন? আর এ বিষয়ে আমায় বললি না কেন? সব ঝামেলাতে আমার মাথা ধরে গেল রে মাহি। পরপর এতগুলো প্রশ্নে মাহি বেশ ঘাবড়ে যায়। সে ফটাফট উত্তর দেয়, এসবের উত্তর আমি কিভাবে দিব বল? আমাকে সকালবেলা ভাইয়া কল দিয়ে বলল সে ঢাকায়। তারপর জিজ্ঞেস করলো তোর বিষয়ে, কোথায় আছিস সেটা। তারপর তো ভাইয়ার সাথে আমার কথা হয়নি। তোর ফিরতে লেট, তাই বাকিটা আমি আন্দাজ করে নিলাম। মাহির কথাগুলো পুরোপুরি স্পষ্ট না হলেও একেবারে ফেলনা নয়। তৃণা চিন্তা করে এই বিষয়ে রৌনককেই প্রশ্ন করবে। ঠিক আছে, সব বুঝলাম, এখন বল রিশান কোথায়? স্কুল থেকে ঠিকঠাক ফিরেছে? মাহি ধীরে উত্তর দেয়, রিশান এই তো আছে। আচ্ছা এখন রাখলাম, একটা জরুরি কল এসেছে, তোকে পরে কল দিব। টিনা কিছু বলার পূর্বেই কল কেটে যায়। কান থেকে ফোন নামিয়ে পাশে রেখে দেয়। মাহির আচরণ কেমন অদ্ভুত লাগছে তার কাছে। দুই ভাই বোন তার কাছ থেকে কিছু একটা লুকিয়ে রাখছে, সেটা বেশ সে বুঝতে পারছে। ফোন তুলে চিন্তা করে রৌনককে কল দেওয়ার। পরক্ষণে সেই চিন্তা বাদ দেয়। অর্ধভেজা কাপড়ে শরীর ঠান্ডা হয়ে আছে। সে হাঁটু জড়িয়ে বসে থাকে কিছুক্ষণ। ফ্যানের বাতাসে কাপড় একটু শুকিয়েছে, তবে ঠান্ডা লাগছে তার। কি করবে বুঝতে পারছে না। এই অবস্থায় বিছানায় বসলে সব ভিজে যাবে। প্রায় আধা ঘন্টা পর দরজার বাহিরে কারো শব্দ পাওয়া যায়। একটু পর দরজা খুলে যায়। টিনা ওইভাবে চেয়ারে হাত পা গুটিয়ে একত্র করে বসে থাকা অবস্থায় তাকায়। দরজা খুলে ভেতরে ঢোকে রৌনক, হাতে একটা কাগজের ব্যাগ। টিনা তাকিয়ে থাকে। রৌনক দরজা বন্ধ করে ব্যাগটা টেবিলে রাখে। টিনাকে এভাবে বসে থাকতে দেখে মাথার উপর চলমান ফ্যানের দিকে তাকায়। রিসেপশন থেকে 2টা নতুন টি শার্ট আর প্যান্ট নিয়ে আসলাম, ভেজা কাপড় বদলে নাও। টিনা অবাক হয়ে তাকিয়ে থাকে। কিছুক্ষণ চুপ করে তাকিয়েই থাকে। কথাটা ঠিক মতো শুনেছে কিনা যাচাই করছে। এসবের প্রয়োজন ছিল না, কাপড় শুকিয়ে গেছে প্রায়। ঠান্ডায় চুবুথুবু তৃণার দিকে তাকিয়ে বলে, প্রয়োজন ছিল না বলছো, অথচ ঠান্ডা এভাবে ভেজা কাকের মতো হাত পা তুলে বসে আছো। প্রয়োজন না হলেও নিতে হবে, কারণ এসব ফ্রিতে আনিনি। কার কাছ থেকে আনলেন? এই বৃষ্টিতে বাহিরে যেতে পেরেছেন? রৌনক তার দিকে সরাসরি তাকায় না। ব্যাগ থেকে কাপড়গুলো বের করে গুছিয়ে বিছানায় রাখে। এখানে দোকান ছিল না, রিসোর্টের স্টাফদের কাছ থেকে আনতে হলো। টিনা ধীরে উঠে দাঁড়ায়, কয়েক পা এগিয়ে এসে কাপড়গুলো হাতে নেয়। কিছু না বলে সোজা চলে যায় বদলাতে।
কিছুক্ষণ পর বাথরুমের দরজা খুলে যায়। টিনা বের হয়। গায়ে টি শার্টটা বেশ ঢিলে, কোমর অবধি। 3/4 প্যান্টটা তার পায়ের গোড়ালির কয়েক ইঞ্চি উপরে অবধি এসে ঠেকেছে। বোঝাই যাচ্ছে সে অনেকটা নামিয়ে পড়েছে। রৌনক জানালার পাশে দাঁড়িয়ে কলে কথা বলছিল। দরজা খোলার শব্দে তাকায়। টিনা বেশ কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। তাকে এমন অপ্রস্তুত দেখে সে চোখ সরিয়ে ফেলে। টিনা পারলে এই পরিস্থিতি থেকে অদৃশ্য হয়ে যেত। তার ভীষণ লজ্জা লাগছে এভাবে রৌনকের সামনে থাকতে। কলে কথা শেষ করে রৌনক দ্রুত অপর টি শার্ট প্যান্ট নিয়ে বাথরুমে ঢুকে যায়। রৌনকের শর্তেই টিনা লাফ দিয়ে বিছানায় উঠে কমফোর্টার দিয়ে নিজেকে ঢেকে ফেলে। চিন্তা করে বিছানা থেকে আর নামবেই না। এমন সময় কেউ দরজায় নক করে। কি করবে বুঝতে পারছে না সে। এদিকে এমন অবস্থায় দরজা খোলাও সম্ভব না। চুপচাপ বসে রৌনকের অপেক্ষা করে। একটু পর বাথরুম হতে রৌনক বের হয়। টিনা বলে কেউ দরজায় নক করছে। দেখছি বলে তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে এগিয়ে যায় লোকটা। টিনা দ্যাব দ্যাব করে তাকিয়ে থাকে। রৌনকের পরনের টি শার্টটা তার গায়ে লেপ্টে আছে। যেই হাতে তোয়ালে ধরা সেই হাতের মাসলসগুলো ফুলে হাতের বাহিরে স্পষ্ট হয়ে রেখা দেখা যাচ্ছে। নিচে তাকাতেই দেখে 3/4 প্যান্টটা লোকটার হাঁটু অবধি। পায়ের দিকের ত্বক পুরোটাই উন্মুক্ত। ফর্সা পায়ে থাকা লোমগুলো এখনও ভেজা। ভেজা লোমগুলো কেমন একে অপরের সাথে লেপ্টে রয়েছে। স্টাফের কাছ থেকে চায়ের কেটলি কাপ নিয়ে দরজা বন্ধ করে দেয় রৌনক। যেহেতু টিনা অপ্রস্তুত অবস্থায় আছে তাই সে স্টাফকে ভেতরে প্রবেশ করতে দেয় না। টেবিলে সেগুলো রাখতেই টিনাকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে ভ্রু উঁচিয়ে তাকায়। মেয়েটা খেয়াল করে না তার দৃষ্টি। গলা খাকারি দিতেই টিনা দ্রুত চোখ সরায়। একটা চায়ের কাপ তুলে তাতে চা ঢেলে টিনার দিকে এগিয়ে দেয়। টিনার ডান হাত বাড়ায়। আঙুলের ডগায় ছুঁয়ে যায় রৌনকের আঙুল। দুজনেই থেমে যায় এক মুহূর্ত। টিনা কাপটা নিতেই রৌনক হাত সরিয়ে ফেলে। বাইরে বৃষ্টি এখনও থামেনি, তবে বেশ গতি কমেছে। দুজনে নিরিবিলি চা পান করে। কেউ কাউকে কিছু জিজ্ঞেস করে না কিংবা বলেও না। রাতের বেলায় ডিনার সেরে টিনা বালিশে হেলান দিয়ে বিছানায় বসে আছে। কপালের দিকটায় থাকা চুলগুলো শুকিয়ে গেছে, তবে বাকি চুলগুলো এখনো অর্ধ ভেজা। রৌনক চেয়ারে বসে ফোনে কথা বলছে। তার কথাবার্তা শুনে মনে হচ্ছে কাল গুরুত্বপূর্ণ অফিসের কাজ আছে। বেশ গম্ভীর গলায় সে জবাব দিচ্ছে। কথা শেষ করে ত্রিনার দিকে তাকায়। ল্যাম্পের আলোতে মেয়েটার চেহারা কেমন মলিন লাগছে। ঘুমাওনি কেন? রাত হয়েছে তো অনেক। কাল তো তোমার ক্লাস আছে। ত্রিনা ছোট্ট করে উত্তর দেয়, হ্যাঁ আছে। রৌনক উঠে বিছানার দিকে এগিয়ে বলে, তাহলে ঘুমাও। সকাল সকাল তোমাকে মেডিকেলে নামিয়ে দিয়ে আমি হেড অফিসে যাব। আপনি কি অফিসিয়াল কোনো কাজে এসেছেন? এক মুহূর্ত পর জবাব দেয়, ব্যক্তিগত আর অফিসিয়াল দুটো কাজই সারতে এসেছি। এমন উত্তর মোটেও আশা করেনি ত্রিনা। কি কাজ আমায় বলা যায়? সময় হলে জানতে পারবা। আমিও চাই তোমায় সবটা জানাতে। উত্তর শুনে মোটেও সন্তুষ্ট হয় না ত্রিনা, বরং বিরক্ত হয়। রৌনক ততক্ষণে বিছানায় এসে শুয়ে পড়েছে। আপনি আমার প্রশ্ন ইগনোর করছেন। ত্রিনা প্রশ্নে লোকটা বিচলিত হয় না, বরং সরু চোখে তাকায়। তার এমন চাহনিতে বরং ত্রিনা দৃষ্টি সরাতে বাধ্য হয়। ঠান্ডা গলায় রৌনক বলে, তোমার কি প্রশ্ন শুনি? ত্রিনা কিছুক্ষণ চুপ করে থাকে। মনে হয় কথাগুলো গুছিয়ে নিতে সময় লাগছে। তারপর ধীরে বলে, আপনি হঠাৎ এভাবে এলেন কেন আমাকে না জানিয়ে? সবাই জানে, শুধু আমি না। এটা কি স্বাভাবিক? রৌনক স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে। সবাই জানে এটা কি বলল? মাহি নামটা উচ্চারণ হতেই লোকটার ভ্রু সামান্য কুচকায়, কিন্তু স্বর একই রকম শান্ত। এ ব্যাপারে শুধু ও জানে। সকালে কল দিয়েছিলাম। আমাকে কেন বলেননি? আপনি চাননি আমি জানি? প্রশ্নটা এবার সরাসরি করে বসে মেয়েটা। রৌনক উত্তর দিতে একটু সময় নেয়। তেমন কিছু না, পরিস্থিতি একটু জটিল। তোমাকে সবটা বুঝিয়ে বলতে সময় লাগবে। কেমন পরিস্থিতি? আমাকে সবটা বললেই তো বুঝবো। রৌনক উঠে বসে। দুজনের মাঝে শারীরিক দূরত্ব কমে আসে। সবটা প্রচণ্ড জটিল তৃণলতা। কোথা থেকে শুরু করব আমার মস্তিষ্ক বুঝতে পারছে না। ত্রিনা থমকে যায়। এই মানুষটা সবসময় কথার ভেতরে আরেকটা স্তর লুকিয়ে রাখে। ত্রিনা লোকটার চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করে, তার মানে আপনি নিজের কোনো ব্যক্তিগত কাজে বর্ডার থেকে ছুটে এসেছেন? রৌনক এবার দৃষ্টি সরায় না, নিচু স্বরে বলে, সব কিছু জানলে তুমি আজ এখানে থাকতে চাইতে না। বুকের ভেতর কেমন শক্ত হয়ে আসে ত্রিনার। কি এমন কথা যা লোকটা তার কাছ থেকে লুকাচ্ছে? কোনো ভয়ঙ্কর সত্যি সে চেপে রেখেছে? তাহলে বলুন। আজ না। ত্রিনা বিরক্ত হয়ে বালিশে ঠেস দিয়ে বসে পড়ে। আপনি সব সময় আমাদের মাঝে কথার দূরত্ব রাখেন। কিছু যদি না জানাতে চান তাহলে আমার সাথে দেখা কেন করলেন?
আর কেনই বা এখানে এলাম? রৌনক ধীরে উত্তর দেয়, জাস্ট মি ফর সাম টাইম। কথাটা শুনে তৃণার চোখ তুলে তাকায়। লোকটা কেমন করে তাকিয়ে আছে। বুকের ভেতরটা অসহনীয়ভাবে টিপ টিপ করে চলেছে তৃণার। বাইরে বৃষ্টি একটু থেমেছে, ছাদের উপর টুপটাপ শব্দ। রৌনক এবার স্বর নরম করে বলে, অনেক রাত হয়েছে, ঘুমাও, এখন এসব কথা বলার সময় নয়। তৃণা আর কিছু বলে না, শুধু তাকিয়ে থাকে। লোকটার চোখ মুখ দেখে কিছুই আন্দাজ করা যায় না। কিছুক্ষণ পর রৌনক বিছানার এক পাশে শুয়ে পড়ে, দূরত্ব রেখে। ঘুমাও। তৃণা শোয় না, বসেই থাকে। আপনি ঘুমাবেন? হ্যাঁ। তৃণা ধীরে শুয়ে পড়ে, কমফোর্টার টেনে নেয় গলা পর্যন্ত, চোখ বন্ধ করে আবার খুলে ফেলে। আপনি কি কাল চলে যাবেন? কাজ শেষ হলে। দুজনেই থেমে যায়, আর কোনো কথা বলে না। কিছুক্ষণ পর রৌনক উঠে ল্যাম্পটা বন্ধ করে দেয়। তৃণা চোখ বুজে ফেলে, কিন্তু ঘুম আসে না। ঘড়ির কাঁটা টিকটক করে এগিয়ে চলে, সেই সাথে রুমের ভেতর নীরবতা জমে ওঠে। রাত অনেক গভীর, বাইরে বৃষ্টি থেমে গেছে অনেক আগেই। জানালার কাছে শুধু জমে থাকা পানির রেখা। দূরে কোথাও কুকুর ডাকছে। ঘরের ভেতর অন্ধকারে শুধু ঘড়ির টিকটিক শব্দ। হঠাৎ রৌনকের ঘুম ভেঙে যায়। প্রথমে বুঝতে পারে না বুকের কাজটা কেন ভারী লাগছে। তারপর টের পায় বুকের ওপর নরম উষ্ণ একটা ভার। ভ্রু কুঁচকে ধীরে চোখ মেলে সে। আবছা অন্ধকারে কয়েক সেকেন্ড লাগে দৃশ্যটা পরিষ্কার হতে। চোখ নামাতেই দেখে তৃণাকে। সে প্রায় পুরোটা শরীর দিয়ে তাকে জড়িয়ে আছে, মাথা রৌনকের বুকের কাছে গুজে রাখা, হাতটা শক্ত করে আঁকড়ে ধরেছে তার টি শার্ট। রৌনক স্থির হয়ে যায়। মেয়েটার শ্বাস খুব গরম লাগছে, অস্বাভাবিক গরম। সে খুব ধীরে হাত তোলে, তৃণার কপালে ছোঁয়। মেয়েটার শরীর জ্বরে পুড়ছে। নিচু স্বরে ডাক দেয়, তৃণলতা। কোনো সাড়া নেই। রৌনক নড়তে চায়, কিন্তু তৃণার হাত আরও শক্ত হয়ে আঁকড়ে ধরে। অচেতন অবস্থাতেও তাকে ছাড়তে রাজি না। রৌনক থেমে যায়। এক মুহূর্ত দ্বিধা কাজ করে, তারপর ধীরে এক হাত তৃণার পিঠে রাখে। জ্বরে তৃণার শরীরটা কাঁপছে। রৌনক কমফোর্টারটা একটু টেনে দুজনের উপর ভালো করে ঢেকে দেয়। নিজের বুকের কাছে আর একটু সরিয়ে আনে তাকে। যেভাবে ভিজেছিলে, এত বললাম শুনলে না, এখন জ্বর বাঁধিয়ে ফেলেছ। কথাটা টিনা শুনেছে কি না বোঝা গেল না, তবে তৃণার মুখটা সামান্য নড়ে। অচেতন গলায় অস্পষ্ট শব্দ বের হয়, সেগুলো অবশ্য রৌনকের কর্ণ অবধি এসে পৌঁছায় না। তৃণা কাছে সরে আসে আরও। রৌনকের বুকের ভেতর চাপা কাঁপন ওঠে। ধীরে হাত রাখে তার মাথায়। ভেজা চুলের ভেতর আঙুল চুইয়ে থাকে। অনেকক্ষণ সে এভাবেই থাকে। অনেকটা সময় নির্ঘুম কাটায় সে। সময় এগিয়ে প্রায় ভোর হয়ে আসে। চোখটা তখন লেগে যায় রৌনকের। বাইরের রাত ধীরে ধীরে কেটে ভোর হয়। সূর্য উকি দিচ্ছে। অনিচ্ছা সত্ত্বেও দুজন এতটা কাছাকাছি কখন চলে এলো টের পায়নি কেউ। হয়তো এ এক নতুন শুরু।